আমাদের যে দুটো চ্যালেঞ্জ ছিল, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন, আরেকটা চ্যালেঞ্জ ছিল যে রিফর্ম এজেন্ডাকে এগিয়ে নেওয়া, যাতে ভবিষ্যতে যে সরকারই আসুক তারা যেন এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে এবং আরও সুদৃঢ়ভাবে আর্থিক খাতকে প্রতিষ্ঠা করতে পারে। আর্থিক খাতের প্রতিষ্ঠা তো 1 বছর 2 বছরে সম্ভব না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন ছিল ফার্স্ট অর্ডার অফ বিজনেস। আমরা জানি যে আমরা খাদের কিনারাতেই ছিলাম, সেখান থেকে যদি দ্রুত আমরা ফিরে না আসতে পারি তাহলে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কাজে ফার্স্ট অর্ডার অফ বিজনেস ছিল আমার, যেটা আমি প্রথম মিটিংটা করি বাংলাদেশ ব্যাংকে যেয়ে, সেটা কিন্তু আমাদের দেশীয় আমাদের লোকজনের সাথে নয়, সেটা ছিল ইন্টারন্যাশনাল ব্যাংকারদের সাথে, অ্যান্ড বেসিক্যালি মেকিং এ প্লি দ্যাট আপনারা বাংলাদেশের লাইন অফ ক্রেডিট বন্ধ করবেন। 200+ ইন্টারন্যাশনাল ব্যাংকার যারা বাংলাদেশের সাথে ব্যাংকিং করে, দুবাইতে, সিঙ্গাপুরে, নিউ ইয়র্কে, লন্ডনে, সব জায়গার সাথে আমরা সংযোগ স্থাপন করি জুমে, এবং একটাই রিকোয়েস্ট ছিল প্রধান, যে যা আছে এখানে ফ্রিজ করুন, আর কমাবেন না। ভবিষ্যতে যদি আমরা প্রমাণ করতে পারি যে আমরা ভালো করতে পেরেছি, আবার পূর্বের অবস্থা ফেরত যাবে। এরিয়াস জমে গিয়েছিল অ্যাট দ্যাট পয়েন্ট, $2.5 billion+ এরিয়াস ছিল। সো উই হ্যাড টু মেক এ কমিটমেন্ট যে এটাকে আমরা কমিয়ে নিয়ে 0 করে দেব, এবং আমরা কোনো রকমের কোনো পেমেন্ট কারোর এগেনস্টে, সেটা বাংলাদেশি কোনো নাগরিকের, আমরা বিদেশিদের এগেনস্টে ক্লেম রাখবো না। তো সেই দিকেই আমরা ধাবিত হই। আমাদের দ্বিতীয় যে অবজেক্টিভটা ছিল সেটা ছিল যে যদি আমাকে মূল্যস্ফীতিকে সাপোর্ট দিতে হয়, প্রাইস স্টেবিলিটি যদি আনতে হয়, তাহলে আমাকে অবশ্যই এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে আই হ্যাড নো অপশন যে আমি রিজার্ভ ব্যবহার করে এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দিতে পারবো। সো পলিসি দুটো ছিল। একটা পলিসি ছিল যে $1 বিক্রি করব না, এবং এখন পর্যন্ত আই উইল সে বাংলাদেশ ব্যাংক থেকে ইন সাপোর্ট অফ এক্সচেঞ্জ রেট রেজিম অগাস্টের 14 তারিখের পর থেকে $1 বিক্রি করা হয়। আমাদের ইম্পোর্ট তো কমে নাই, একটু বেড়েছে, হয়তো অতখানি বাড়ে নাই, কিন্তু এটা বুঝতে হবে বর্তমানে যে ইম্পোর্ট লেভেল, অর্থাৎ আমি প্রায় 5.5 বিলিয়ন করে পার মান্থ, তাতে 65 বিলিয়ন করে আমি ইম্পোর্ট করছি। তাতে কি ইম্পোর্ট কম হচ্ছে? বাজারে কি কোনো শর্টেজ আছে, কোনো পণ্যের অভাব আছে? তা তো নয়। হ্যাঁ, হয়তো বলতে পারেন যে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করছি না, লেজিটিমেট কোয়েশ্চেন, বাট আনসার ইজ দ্যাট হু ইজ গোয়িং টু ইনভেস্ট ইন দিস এনভায়রনমেন্ট? আমাকে তো স্টেবিলিটিটা আনতে হবে। আমার স্টেবিলিটি আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। সব কিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। স্টক মার্কেটের যে অবস্থাটার কথা আমরা বলছিলাম, সেটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে। স্টক মার্কেট একটা দাঁড়াবে না। ম্যাক্রো সিচুয়েশন ইমপ্রুভ করলে, বাজারে তারল্য আসলে স্টক মার্কেট একটাই ঘুরে দাঁড়াবে। অলরেডি কি 1000 পয়েন্ট বাড়ে নাই? বেড়েছে। হ্যাঁ, আমার যেটা ধারণা, এটা হয়তো আরো 1000 পয়েন্ট বাড়বে, কিন্তু একটু লিকুইডিটি ইনজেকশনটা একটু র্যাপিড হতে হবে। কিভাবে? আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাস হয়েছে এই বছর। যত ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাস হবে, তত নেট ফরেন অ্যাসেট থেকে তত বেশি ইনজেকশন হবে। সেটা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কথায় যদি আসি আবার রিফর্ম এজেন্ডাতে, আমাকে অনেক সময় বলা হতো যে আমরা ব্যাংক কমিশন করলাম না কেন। হ্যাঁ, আমি চিন্তা করে দেখেছি, আমি নিজেও বলেছিলাম ব্যাংক কমিশন করে আমরা করবো, কিন্তু পরবর্তীতে যখন আমি এই পজিশনে গেলাম, দেখলাম যে ব্যাংক কমিশন করলে আমার হয়তো 6 থেকে 9 মাস সময় চলে যাবে এই কমিশনের রেজাল্ট আসতে, অ্যানালাইসিস করতে, ইত্যাদি ইত্যাদি। তার চাইতে আই গো ইনটু অ্যাকশন। আমি তো জানি আমাকে কি করতে হবে, আমি তো জানি আমাকে কোন কোন জায়গায় আমার দুর্বলতাগুলো আছে, আমি অ্যাকশনে চলে যাই। এই জন্য আমরা যেটা করেছি, আনলাইক আদার্স, কমিশনের বদলে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা 3টে টাস্কফোর্স করেছি। 3টে টাস্কফোর্সের একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর রিফর্ম নিয়ে, স্ট্রেংথেনিং অফ দ্য ব্যাংকিং সেক্টর। একটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ বাংলাদেশ ব্যাংক অপারেশনস, আরেকটা হচ্ছে অ্যাসেট রিকভারি, বাইরে থেকে যেটা চলে গেছে দুর্বৃত্তের মাধ্যমে। এই 3টে টাস্কফোর্সে আমরা কাজ করছি। আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। তাদের যে অপারেশনগুলো আছে এখন, আমি আবারও বলবো যে এখানে
প্রায় 1100 মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বর্তমানে লাইসেন্সড অ্যান্ড আন্ডার লাইসেন্স। এতগুলো টিকবে না, এটা ব্যাপকভাবে কমে আসতে বাধ্য, কারণ কম্পিটিশন এখানে আসবে। এই 24-25% ইন্টারেস্ট রেট হয়তো আগামীতে কনজিউমার দিবে না। এখানে তাদেরকে টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন করতে হবে ব্যাপকভাবে, তা না হলে এখানে টিকে থাকা মুশকিল হবে। এজেন্ট ব্যাংকিং অপারেশন ইজ গিভিং এ টাফ টাইম অলসো। এজেন্ট ব্যাংকিং অলরেডি 24,000 এজেন্ট ব্যাংকিং ইউনিট খোলা হয়ে গেছে, যেটা মাইক্রো ক্রেডিট যে ব্রাঞ্চ আছে 25,000 তার সমান। এই বছরই এজেন্ট ব্যাংকিং মাইক্রো ক্রেডিটকে ছাড়িয়ে দেবে। আর যেটা আমরা করতেছি, ডিজিটাল ব্যাংকিংটাকে আমরা আবার নতুন করে দেখছি, এবং খুব শীঘ্রই এই মাসেই আমরা এটা সার্কুলার ইস্যু করতে যাচ্ছি, ইনভাইটিং নিউ প্রপোজালস ফর ডিজিটাল ব্যাংক। আগের বার এটা সেভাবে সার্থক হয়নি, আমরা জানি। আর যেটা হচ্ছে ক্রেডিট কার্ড, এটাকেও আমরা চেষ্টা করছি পপুলারাইজ করতে। বাংলাদেশের ক্রেডিট কার্ডের প্রচলন একেবারেই খুবই কম, ভারতের চাইতে 10 ভাগের 1 ভাগ আমরা। এটা তো হওয়া উচিত নয়। আর আমাদের যেটা হচ্ছে ট্যাপ অ্যান্ড গোটা কেবল চালু হয়েছে, এটাকে আরো পপুলার করতে হবে, টাচ করে যাতে আমরা পে করে ফেলতে পারি আমাদের কার্ড দিয়ে।